হঠাৎই সাদির ফোনটা বেজে উঠল। সাদি ফোনটা রিসিভ করে কানে নিতেই অপর পাশের ব্যক্তি বলল, হাই সাদি, ব্রো, কেমন আছিস? ঈশান? ইয়েস ব্রো, ইটস মি। ভালোই চিনেছিস আমাকে। বাই দ্য ওয়ে, আমার জানের কি খবর? শুনলাম চোট পেয়েছে। সাদি দাঁতে কটমট করে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ঈশান, মিথি ইজ অনলি মাই। কেন রে, সব কি টাকা দিয়ে অনলি মি করে রেখেছিস? শাট আপ। নিজের মাকে তো খুঁজে নিলি, বাট লিসেন সাদি, মিথি আমার, ওকে আমি আমার কাছে নিয়ে আসবই। আমি বেঁচে থাকতে পারবি না। ওয়েট অ্যান্ড সি ব্রো, ঈশান সব কিছুই পারে। বলে ঈশান ফোনটা রেখে দেয়। সাদিকে চিল্লাতে শুনে মিথি ঘুম থেকে উঠে যায়। বেলকুনিতে এসে দেখে বেশ আতঙ্ক নিয়ে বলে, কি হয়েছে সাদি ভাই? সাদি বেশ বুঝতে পারে যে মিথি ভয় পেয়ে আছে, তাই মিথিকে কাছে টেনে বলে, কিচ্ছু হয়নি, অফিসে একটা ঝামেলা ছিল তাই ওদেরকে একটু বকে দিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম বোধহয় আবার কোনো বিপদ হলো না তো? না সরি, আমার চিৎকারে তোর ঘুমটা ভেঙে গেল। মিথি একটু হেসে বলল, নো প্রবলেম। সাদি মিথিকে হুট করে কোলে তুলে নেয়। মিথি অবাক হয়ে বলে, কি করছেন সাদি ভাই? চুপ। মিথিকে কোলে নিয়ে সাদি দোলনাতে বসে পড়ে। তারপর মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এবার ঘুমা। কিন্তু সাদি ভাই, এতে তো আপনার কষ্ট হবে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চোখ বন্ধ কর আর ঘুমা। কিন্তু সাদি চোখ গরম করে তাকানোতে মিথি ভয় পেয়ে আর কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই মিথি ঘুমিয়ে পড়ে। সাদি মিথির মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকে, জানিস মিথি পাখি, তোকে প্রথম যখন দেখেছিলাম তখন তুই মাত্র 12 বছরের পিচ্ছি। দুটো বেনি বেঁধে সারা ঘর ঘুরে বেড়াতি। গ্রামে বেড়াতে গিয়ে তোকে দেখেই তো তোর প্রতি অদ্ভুত মায়া কাজ করতে শুরু হয়। আমি নিজেও সবে 18তে পা রেখেছিলাম। নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিলাম না। গ্রাম থেকে বেরিয়ে আসার পরও তো কথা সবসময় মনে পড়তো। চোখ বন্ধ করলে তো ছবি দেখতে পেতাম। এসব অনুভূতির কথা কাকে বলবো বুঝতে পারছি না। অবশেষে সব দ্বিধা কাটাতে বাবাকে সব খুলে বলি। বাবা জানায় তোর প্রতি আমার এই ভাবনার নামই হলো ভালোবাসা। বুঝলাম যে তোকে ভালোবাসি। বাবা মা কথা দিলেন যে তারা ঠিক মতো সময় তোকে আমার উপহার দিবেন। সব আশা নিয়ে পাড়ি জমালাম বিদেশ। তবে দেশে পড়ার পর দেখি সব উলটপালট। দাদনের গায়েব হয়ে যাওয়া, বাবার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। চাইছিলাম না যে অনিশ্চিত জীবনে তোকে এনে তোকে ভুক্তভোগী করে দেই, তাই অপেক্ষা করছিলাম। সব খোঁজ নিয়ে জানতে পারি এসব ঈশান করছে। সবটা না জেনে প্রতিশোধের নির্ধারণ খেলায় মেতে উঠেছে ও। কোনোভাবে ওর নজর তোর উপরও পড়েনি। ও নিজে যখন তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন মা উপস্থিত থেকে ব্যাপারটা মিটিয়ে দেয়। আর যা প্রস্তাব আসতো তা আমিই ভাগিয়ে দিতাম। পরে জানতে পারি যে ঈশান তোর চাচাকে ভয় দেখিয়ে এক 45 বছর বয়সী লোকের সাথে তোর বিয়ে ঠিক করেছে। ওর টার্গেট ছিল ওই লোকের সাথে তোর বিয়ে দিয়ে তোকে শহরে আনাবে ওর কাছে। কিন্তু ওই লোক নারী পাচারকারী ছিল। তোকে দেখে লোভ সামলাতে না পেরে ঈশানকে মাঝপথে রিজেক্ট করে দেয়। এটাই ছিল ঈশানের রাগ আর ওকে মারার কারণ। আর তোর বিয়ের আগের দিনই আমাদের বাড়িতে হামলা হয়। মা ইনজুর্ড হয়। রবিন স্যার কড়া সিকিউরিটি রাখেন আর আমায় বেড়াতে নিষেধ করেন। তার সিকিউরিটি ফাঁকি দিয়ে তো তোর বিয়ের দিন আমি বেরিয়েছিলাম, কিন্তু গ্রাম অবধি পৌঁছানোর আগেই কেউ জোরে আমার গাড়িতে ধাক্কা মারে। মাথায় চোট পাওয়ার কারণে সেন্সলেস হয়ে যায়। সেন্স আসার পর কোনো মতে গ্রামে পৌঁছে দেখি মাঝ রাস্তাতে লোকজনের ভিড়। তাদের থেকে জানলাম ওই লোকের মৃত্যু হয়েছে ট্রাকে ধাক্কাতে। বাট নো ওয়ারিস, ঈশান না মারলেও ওই লোককে আমি মেরে দিতাম। বিকজ তুই শুধু আমার। তোর জন্য সব করতে পারি। তোর জন্য খুন করতে আমার হাত কাঁপবে না। তোকে কলেজে বিরক্ত করা ছেলেগুলোর হাত আমি ভেঙেছি। তোর দিকে বাজে দৃষ্টি দেওয়া মুদির দোকানদারের চোখ আমি উঠিয়ে নিয়েছি। তোর জন্য আমি সব করতে পারি মিথি পাখি। কিন্তু কথা হলো ঈশানের নজরে তুই এলি কিভাবে? আমি তো এই ভয়ে কখনো তোর আশেপাশে যাইনি। তাহলে সব ভাবনার মাঝে দূর থেকে বোরের আজান শোনা যায়। ছাদের দোলনা থেকে উঠে ঘরে এসে মিথিকে বেডে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অফিসে পৌঁছে সাদি দেখে সামনে রিদান আর রুহি দাঁড়িয়ে আছে। সাদি আসতে তারা স্যালুট জানিয়ে সাদিকে নিয়ে ভিতরে যায়। সাদি তিশার আপডেট কি রুহি? স্যার, হাই ডোজের মেডিসিন চলছে, আশা করি কাল স্টেটমেন্ট রেকর্ড করতে পারবো। ওকে রিদান। ইয়েস স্যার। মায়ের আপডেট কি? স্যার, ঈশান ম্যামকে সিলেটের একটা বাগান বাড়িতে রেখেছিল, এখানকার গোডাউন থেকে সরিয়ে। আমাদের টিম খবর পেয়েও বাড়িতে যায়। ম্যামকে খুঁজে পেলেও ঈশানকে ধরতে পারেনি। ম্যাম কিছুটা ইনজুর্ড থাকার কারণে ম্যামকে ইমার্জেন্সি শিফট করা যাচ্ছে না, তবে ইনশাল্লাহ কাল সব সিকিউরিটি অ্যালার্ট করে ম্যামকে ঢাকায় নিয়ে আসবো। ওকে। রিদানের কাজ থাকা সে দ্রুত প্রস্থান করে। রুহিকে সাদি বলে তার সাথে তার কেবিনে আসতে। কেবিনে এসে সাদি রুহিকে বসতে বলে সাদি গ্লাসে পানি খেতে লাগলো। সাদি পানি খেয়ে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বলল, ইউ নো রুহি,
আমার একজনের উপর খুব সন্দেহ হচ্ছে, সে আমার আশেপাশেই আছে। তাহলে সন্দেহ দূর করতে কি করা উচিত বলো তো? রুহি একটু ভেবে বলে, তাকে সরাসরি প্রশ্ন করে সন্দেহ দূর করে নেওয়া উচিত স্যার। কারেক্ট। সো রুহি, টেল মি, ঈশানের সাথে তোমার ফ্যামিলির এত ভালো রিলেশন থাকা সত্ত্বেও তুমি তুমি কেন আমাদের ঈশানের বিরুদ্ধে সাহায্য করছো? রুহি থতমত খেয়ে যায়, হাত দিয়ে হাত ঘষতে শুরু করে। তার মানে কি ধরে নিব রুহি ঈশানকে যে বারবার আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে এর কারণ তুমি? তুমি ঈশানকে ইন্টেলিজেন্স রিপোর্ট লিক করছো? না স্যার, আমি কোনোদিনও আমার প্রফেশনের সাথে বেইমানি করিনি। দেন হোয়াটস দ্য রিজন রুহি? স্যার, ঈশানকে আমার বাবা আমাদের বাড়িতে এনেছিল। কথা ছিল ঈশান আমাকে বিয়ে করবে। ছোট থেকে বাবা সবসময় বাইরে থাকায় কখনো বাবার সাথে তেমন সখ্যতা গড়ে ওঠেনি, তবে মা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। ঈশান ইতালি থেকে ওর বড় ভাইকে মেরে আসার পর ওর আর বাপির কথোপকথনের একটা রেকর্ড মা লুকিয়ে রাখে। ঈশান মাকে রেকর্ড করতে দেখে নেয়, আর মাকে ঈশান আর বাপি মিলে অনেক ভয় দেখায় যাতে মা রেকর্ডিংটা তাদের দিয়ে দেয়, কিন্তু মা দিতে নাকচ। ঈশান মাকে ছুরি দিয়ে আঘাত করে, কয়েকবার আঘাত করায় মা মারা যায়। এসব আমি নিজের চোখে দেখেছিলাম। তার কিছুদিন পরে রবিন স্যার আমাকে কাজের জন্য হায়ার করেন। ইনফরমেশন গ্যাদার করে জানতে পারি ঈশানের মায়ের সাথে আমার বাপির অবৈধ সম্পর্ক ছিল। ঈশানের মা বাপির মাফিয়া গ্যাংয়ের কোনো একটা অ্যাটাকের তথ্য জেনে যাওয়াতে ঈশানের মাকে প্ল্যান করে প্রথমে বাপি আহমেদ বিলা থেকে বের করে দেন। তারপর রাস্তাতে বাসের নিচে পিষে মেরে ফেলেন। আর ঈশানের এমন করে ব্রেন ওয়াশ করছে যে ঈশান তার সব কথা মানতে বাধ্য। রুহি চোখের পানি মুছে বলে, আমি তো স্যার শুধু আমার মায়ের খুনিদের শাস্তি দিতে চাই, এজন্যই আপনার সাথে কাজ করছি। আসলে সত্যিটা জানা দরকার ছিল রুহি। একসাথে কাজ করতে হলে লুকিয়ে রেখে কাজ করা যায় না। ইয়েস স্যার। এরই মধ্যে এক গাদা ফাইল নিয়ে রিদান প্রবেশ করে কেবিনে। ফাইল টেবিলে রেখে রিদান চেয়ারে বসে পড়ে। তখন সাদি বলে, বাট রিদান আর রুহি, তোমরা একটা ইম্পর্ট্যান্ট কথা আমার কাছ থেকে লুকিয়েছ। রিদান আর রুহি একসাথেই বলে, কি স্যার? সাদি একটু হেসে বলে, এই যে তোমরা কাজের আড়ালে দুজন হিব্বি প্রেম করছো। রুহি বেশ লজ্জা পেয়ে যায়। রিদান মাথার চুলকে আমতা আমতা করে বলে, ওই আর কি স্যার, থাক আর লজ্জা পেতে হবে না। এই কেস মিটলে একটা বিয়ে কর। কয়েকদিন বিয়ে খাই না, অনেক দিন হলো। রিদান একটু বেশি হেসে বলে, স্যার আমরা তো অপেক্ষাতেই আছি আপনার আর ম্যামের বিয়ে খাওয়ার, কারণ কেস মিটলে আপনি যে আর দেরি করবে না তা বেশ জানি। কিন্তু রিদানের কথাতে সাদি রুহি হেসে ওঠে। অন্যদিকে মিথি আজও সকালে উঠে দেখে সাদি বেরিয়ে গিয়েছে। বেশ মন খারাপ হয়ে যায় ওর। সাদিকে বার দুয়েক ফোন করেও বাট সাদি ফোনটা রিসিভ করেনি। এসব নিয়ে বেচারা মিথির বেশ মন খারাপ। সে নিজেও বুঝতে পারছে না তার কেন এমন মন খারাপ হচ্ছে। সাদি আশেপাশে না থাকলে কেন তার টেনশন হয়। এসব ভাবনার মাঝে সারাদিন কাটে মিথির। মেয়েড এসে জোর করে খাবার খাইয়ে দিয়ে যায় মিথিকে। রাত 9টার দিকে মিথি এবার বাপের সাদের ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসবে। মিথি সাদের ঘরে গিয়ে সাদের ঘর গোছাতে থাকে। তারপর দেখে দেওয়ালে টাঙানো সাদের বিভিন্ন সময়ের ছবি দেখতে থাকে। খেয়াল করে দেখলো যে তিশার কোনো ছবিই নেই। মিথি মনে মনে বেশ খুশি হয়। সাদের বই, জামা কাপড়, বিছানা এগুলো গুছিয়ে প্রায় 10:30টার দিকে বেরিয়ে আসে। মিথি নিচে আসতে মিট বলে তাকে খেয়ে নিতে, কিন্তু মিথি জানায় সে সাথী আসলে খাবে। অপেক্ষা করতে করতে 12টা বেজে যায়। তখন মিট বলে এরপর না খেলে সাথী জানতে পারলে তাদের বকবে, তাই মিথি এক প্রকার বাধ্য হয়ে খেয়ে নেয়। তারপর নিজের ঘরে বসে সাদির অপেক্ষা করতে থাকে। রাত 1টা পার হওয়ার পর সাদি ফিরলে মিথি আবারও টেনশনে পড়ে যায়। সাদিকে বারবার ফোন করছে বাট ফোন নট রিচেবল বলছে। মিথি টেনশন করতে জানালার পাশে আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা শেষে মিথির তন্দ্রা লেগে আসে। বেশ অনেকক্ষণ পর মিথি দরপড় করে উঠে যায়। সময় দেখে 3:28। মিথি দৌড়ে সাদির ঘরের সামনে গিয়ে দেখে আলো জ্বলছে। মিথি দ্রুত দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে সাদি মাত্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। মিথি দৌড়ে গিয়ে সাদি জড়িয়ে ধরে। সাদি অবাক হয়ে যায়। তারপর বুঝতে পারে মিথি কাঁদছে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মিথি পাখি, বল আমায়। মিথি কান্না সুরে বলে, কই ছিলেন আপনি? এত লেট হলো কেন ফিরতে? ফোনও ধরছিলেন না, জানেন কত টেনশন হচ্ছিল। সাদি মিথিকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, সো সরি মিথি পাখি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। আমি ফ্রেশ হয়ে তোর কাছে যেতাম। সাদি মিথিকে সরিয়ে দিয়ে বলে, খুব বাজে আপনি, সারাক্ষণ আমাকে কষ্ট দেন। বলে মিথি বেলকনিতে গিয়ে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। সাদি গিয়ে পিছন থেকে মিথিকে জড়িয়ে ধরে বলে, সরি মিথি পাখি, আর রাগ করো না প্লিজ, আর এমন করবো না। মিথি ঘুরে বলে, সত্যি তো? সাদি মিথির টান টেনে বলে, একদম সত্যি। তাহলে এখন মহারানী এবার হেসে অদমকে উদ্ধার করুন। মিথি সাদের করুণ মুখ দেখে হেসে দেয়। সাদি মন ভরে দেখে নেয়। মিথি হাসি থামিয়ে বলে, আচ্ছা সাদি ভাই,
ফুপি কি কাল রাতে বাড়িতে ফিরছে? হুম, কালই ফিরছে। মিথি বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। আর যারা ফুপিকে নিয়ে গিয়েছিল তাদের রুম করে দিয়েছেন? হ্যাঁ, মেরেছি। মিথি একটু কপাল কুঁচকে বলে। কি হুঁহা করে উত্তর দিচ্ছেন? এখন নেশা ধরে গিয়েছে আমার। যতক্ষণ নেশা না করব ততক্ষণে শান্তি নেই। মিথি চোখ মুখ কুঁচকে বলে, আপনি নেশা করেন সাদি ভাই? ছিচি, কি খান শুনি? সাদি মিথিকে কাছে টেনে শক্ত করে ধরে মিথির গলায় মুখ ডুবিয়ে দেয়। মিথি যেন পুরো জমে বরফ হয়ে গেছে। তার হাতে পায়ে যেন বিন্দু মাত্র শক্তি নেই। সাদি মিথির গলাতে পরপর দুবার কামড় বসাতে মিথির সাদের পিঠ খামচে ধরে। সাথে সাথে সাদি আরও জোরে কামড় বসিয়ে দেয়। মিথির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সাদি মিথিকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর মিথির শরীরের উপর ভর দিয়ে মিথির গলার অপর পাশে নিজের ঠোঁটে ছোঁয়া দিতে ব্যস্ত। আজ যেন সাদির মনে হচ্ছে মিথির নেশা আর মাথা অবধি চড়ে গিয়েছে। এই নেশা যেন কেবল মিথিকে দিয়ে মেটানো সম্ভব। কিন্তু এসবের মাঝে সাদির বেডের সাইড টেবিলে রাখা ল্যান্ডলাইনের ফোনটি কর্কশ আওয়াজে বেজে ওঠে। সাদি মিথিকে ছেড়ে উঠে বসে মুখ থেকে একটা বিরক্তিকর আওয়াজ বের করে ফোন রিসিভ করে। মিথিও উঠে বসে। সাদি ফোন রিসিভ করতে বুঝতে পারে ফোনটা রুহির। সরি স্যার, অসময়ে ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে, বলো। স্যার, তিশা সেন্স ফিরেছে। ও বারবার কোনো ইভানের কথা বলছে। এই ইভান আবার কোন ঝামেলা? আমি তো কখনো নামটা শুনিনি। স্যার, তিশাকে কি ঘুমের ইঞ্জেকশন ফুস করে শান্ত করব? হুম, তাই করো। একটু আলো ফুটলে আমি আসছি। ওকে স্যার। রুহি ফোন রাখতে সাথে ফোনটা জোরে রিসিভারের উপর রাখে। মিথির কাছে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সাদি ভাই? এই ইভানটাকে? ও কেউ না, অফিসের লোক। ও আচ্ছা। তারপর সাদি মিথিকে জড়িয়ে ধরে। অন্যদিকে ঈশান বারে বসে মদ গিলতেই আছে সেই সন্ধ্যা রাত থেকে। আজ যেন তার রাগ আসমান ছুঁয়েছে। ফোনের স্ক্রিনে সাদি মিথির ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখে বলে, ঠিক করছিসটা সাদি, এর দাম কিন্তু তোকে দিতে হবে। মিথি শুধু আমার, বলে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। তারপর চিৎকার করে বলে, মিথি ইজ মাইন। গেট রেডি ফর নিউ টুইস্ট সাদি। আজ সকাল থেকে মিথি অনেক ব্যস্ত, কারণ আজ সাইমা আহমেদ বাড়িতে আসছেন। মিথি রান্না করছে, আর সাদি সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা যে 11টা বেজে 13 মিনিট, তারও কোনো হুঁশ নেই। মিথি বাকি কাজটা মিটের হাতে দিয়ে রওনা হলো সাদির ঘরের উদ্দেশ্যে। মিথি ঘরের দরজা খুলে দেখলো ঘরটা গুটগুটে অন্ধকার। মিথি ঘরে ঢুকে আলো জ্বেলে দিল। তারপর জানালার পর্দা সরিয়ে দিল। আচমকায় আলো পড়ে সাদি চোখ মুখ কুঁচকে হাত দিয়ে মুখ আড়াল করে বিরক্তি স্বরে বলল, কি করছিস বুসি? ঘুমাতে দে। মিথি কোমরে হাত রেখে বলল, কটা বাজে খেয়াল আছে? দ্রুত উঠুন। আর 10 মিনিট প্লিজ। কিন্তু মিথির টানাটানিতে সাদি এক পর্যায়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আর মিথি তার মধ্যে সাদির বেড গুছিয়ে একটা চিরকুট লিখে তার সাদির হাত ঘড়ি দিয়ে বিছানার উপরে চাপা দিয়ে রাখলো। সাদি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে ঘড়ি পড়তে গিয়ে দেখে ঘড়ির বেডে রাখা তার নিচে একখানা চিরকুট। সাদির বুঝতে বাকি রইল না এটা কার কাজ। চিরকুট পড়ে সাদি হাসতে লাগলো। চিরকুটে মিথি লিখেছে, এই যে মিস্টার আগ্রহ, দয়া করে দ্রুত নিচে আসুন। সাদি চিরকুটটা প্যান্টের পকেটে রেখে নিচে চলে এসো। নিচে এসে সাদি টেবিলে বসে বলল, কি কি রান্না হয়েছে রে? পরোটার ডিম আর আলু ভাজি রয়েছে। আর আপনি খেতে থাকুন, তার মধ্যে আমি চা নিয়ে আসছি। প্লেটটা সাজিয়ে তুই এসে আমার পাশে বস। মিথি প্লেটটা দিয়ে বলল, কিন্তু চাটা ওসব পরে হবে। মিথিকে চুপচাপ সাদের পাশে বসে পড়ে। সাদি প্রথম লোকটা নিয়ে মিথির মুখে ধরে। মিথি মুখে নিয়ে তারপর মিথিও সাদির মুখে খাবার তুলে দেয়। এভাবে খাওয়া শেষ করার পর সাদি মিথিকে কাছে টেনে মিথির কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে যায়। সাদি বেরোনোর পর মিথি সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নেয়। তারপর টুকটাক কাজ করে ঘড়ির দিকে দেখে যে 3টা 18 মিনিট। মিথি সাদিকে ফোন দেয়। সাদি রিসিভ করে বলে, মিথি পাখি, বল, আপনি কি দুপুরে আসছেন বাড়িতে? না, একবারে মাকে নিয়ে ফিরবো। আচ্ছা। তারপর ফোন রেখে দেয় মিথি। সাইমা আহমেদ আসবে বলে ঘরের টুকটাক কাজের ফাঁকে দুপুরের খাওয়ার কথা যেন ভুলেই যায় সে। মাগরিবের নামাজ পড়ে সোজা রান্নাঘরে চলে যায়। মেয়েদের সাহায্য নিয়ে রাতের খাবার প্রস্তুত করে ফেলে। রান্না শেষে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সাইমা আহমেদ আর সাদি সোফাতে বসে আছে। মিথি দৌড়ে গিয়ে সাইমা আহমেদকে জড়িয়ে ধরে খেতে দেয়। সাইমা আহমেদও। এর মধ্যে সাদি বলে ওঠে, বাহ, আমি এখন পর হয়ে গেলাম। সাইমা আহমেদ মিথি দৌড়েই বললেন, দেখছিস মিথিমা, ওর কেমন হিংসে হচ্ছে। তারপর তারা একযোগেই হেসে উঠল। বাড়িটাতে যেন প্রাণ ফিরে এলো। তারপর সাইমা আহমেদ আর সাদি ফ্রেশ হয়ে খেতে বসে। একজন মেয়ের জানায় তার সব রান্না মিথি করেছে। সাইমা আহমেদ মিথির মাথায় হাত বুলিয়ে বলেন, এত কষ্ট কেন করতে গেলি মা? হারে কোনো কষ্ট না পুপি, রান্না করতে আমার বেশ লাগে। সবাই বেশ সুন্দর করে খেতে লাগলেও মিথি কিছুতেই খেতে পারছে না, কারণ তার প্রচুর অস্বস্তি হচ্ছে।
অস্বস্তির মূল কারণ হলো সাদি। সাদি তার বাঁ হাত দিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মাঝে মধ্যে সুরসুরি দিচ্ছে। তারপর মিথি সাইমা হামিদের সাথে তার রুমে গেল। সাইমা হামিদকে শুইয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও পুপি, কাল আমরা গল্প করব। সাইমা আহমেদ মিথির কথাতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চোখ বুঝলেন। মিথি ঘরের আলো নিভিয়ে দরজা চাপিয়ে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। নিজের ঘরে গিয়ে দরজা লাগাতে কেউ একজন তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মিথি এই ছোঁয়ার সাথে যেন বেশ পরিচিত আর অভ্যস্ত। মিথিকে নিজের দিকে ঘুরিয়ে মিথির কোমর শক্ত করে জড়িয়ে ধরে সাদি। তারপর বলে, কি যেন লিখেছিলি চিরকুটে? মিথি করুণ চোখে তাকিয়ে বলে, তা এখনও মনে রেখেছেন? আমি তো মজা করেছিলাম। কেন, তোর সাথে আমার মজার সম্পর্ক? এমনি, মানে ওসব মানে টানে বুঝি না। দোষ করেছিস যখন শাস্তিও পাবি। মিথি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি শাস্তি? তেমন কিছু না, আমাকে ঠোঁটে কিস করবি তুই এক্ষুনি। মিথি কাঁচুমাচু মুখ করে বলে, প্লিজ সাদি ভাই, এই কাজ আমি করতে পারবো না। ওকে, তাহলে আমার ওয়েতে আমি তোকে শাস্তি দেই। কি শাস্তি? সাদি মিথিকে দেওয়ালের সাথে আটকে ধরে মিথির মুখটা দু হাতের মধ্যে নিয়ে গালের দুপাশে চুমু দেয়, তারপর ঠোঁটের নিচে। মিথিতে চোখ বন্ধ করে আসে। এরপর সাদি মিথির নাকে কামড় বসিয়ে দেয়। মিথি চোখ খুলে সাদিকে সরিয়ে দিতে চায়, কিন্তু তার পারে না, কারণ ততক্ষণে সাদি মিথির গলাতে মুখ ডুবিয়ে দেয়। এক পর্যায়ে সাদি মিথির কাঁধের দিকটা অনেকটা কামড় দিয়ে দেয়। খুব বেশি ব্যথা পেয়েছিস মিথি পাখি? মিথির চোখের পানি মুছে বলে, দূর, একদমই না। সাদি মিথির কপালে চুমু দিয়ে বলে, ওকে, তাহলে ঘুমিয়ে পড়। সাদি চলে যাওয়ার পর মিথি ঘুমিয়ে পড়ে। পরদিন সাদি সবাই ওঠার আগেই বেরিয়ে যায়, কারণ আজ তিশার স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। মিথি সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে আয়নায় নিজের গলার অবস্থা দেখে চোখ বড় বড় করে ফেলে। তারপর বলে, হায় খোদা, এ কী অবস্থা, আমি এখন বাহিরে যাব কিভাবে? মিথি কোনো রকমে ফ্রেশ হয়ে ভালোভাবে ওড়না দিয়ে গলা ডেকে তারপর নিচে নামলো। কিন্তু খেতে বসে মিথির অস্বস্তি আর ওড়না টানাটানিতে গলার দাগ ঠিক সাইমা আহমেদের চোখে পড়ল। দাগ দেখে সাইমা আহমেদ ঠিক বুঝতে পারলেন। মনে মনে সাদিকে বললেন, বাদর বদমাস ছেলে, আজ আয় বাড়িতে, তারপর তোকে দেখছি। নীরব পরিবেশ বজায় রেখে সাইমা আহমেদ আর মিথি খাবার খেয়ে নিলেন। অপরদিকে সাদির ঠিক সামনেই তিশা কাঁচুমাচু করে বসে আছে। সাদির গগন বিদারী দমকানোতে তিশা কেঁপে উঠে বলতে লাগলো, তার আর ঈশানের পরিচয় থেকে তাদের বিয়ের সকল ঘটনা। ইভেন কে তিশা? তিশা ছলছল চোখে সাদের দিকে তাকিয়ে বলে, আমার আর ঈশানের ছেলে। 4 মাস ওকে দেখি না। যখন ঈশানের কথা মতো কাজ করি তখনই ছেলেকে দেখতে দেয়। তারপর তিশা কেঁদে ওঠে। সাদিও অবাক চোখে তাকিয়ে থাকে, যে মানুষ কতটা অমানবিক হলে বাচ্চা থেকে মাকে আলাদা করে দেয়। তারপর হাতের ইশারায় রুহিকে বলে তিশাকে কাস্টাডিতে নিতে। তিশা বারবার একটা কথা বলতে থাকে, প্লিজ সাদি, আমাকে আমার ছেলের সাথে দেখা করানোর ব্যবস্থা করো। সাদি রিদানকে ডেকে বলে, ইভানকে খুঁজে বার করতে হবে আমাদের, না জানি ঈশান বাচ্চাটার সাথেও বা কী করেছে। ওকে স্যার। রিদান যেতে সাদির ফোন বেজে ওঠে। সাদি ফোন বার করে দেখে তার মায়ের ফোন। সাদি ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মা, বলো। তুই বাড়ি ফিরবি কখন? বিকেলের পরই মা। ওকে, দ্রুত ফিরবি। ওকে মা। মিথি সারাদিনে খুব একটা দরকার ছাড়া ঘর থেকে আর বেরোয় না। সাইমা আহমেদ বুঝতে পেরে মিথিকে আর অস্বস্তিতে পড়তে দেননি। সন্ধ্যাবেলায় সাদি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মিথির রুমে উকি দিয়ে দেখে মিথি ঘুমিয়ে আছে। তার নিজের রুমে বসে গেমস খেলতে ব্যস্ত হয়ে যায়। সাদির গেমস খেলার মধ্যে কেউ একজন কুশন বালিশ নিয়ে সাদিকে মারতে শুরু করে। সাদি ফোন ফেলে তাড়াতাড়ি নিজেকে বাঁচাতে সাইমা আহমেদ হাতসহ আঁকড়ে ধরে জড়িয়ে ধরলেন। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, এমন ভালো ছেলেকে মারছো কেন? সাইমা আহমেদ রাগ নিয়ে বললেন, মারবো না তো কী করবো তোকে, খুব বাজি হয়েছিস তুই না। সাদি কপাল কুঁচকে বলল, কেন? আমি এবার কি করলাম? কি করেছিস মানে? মেয়েটার গলায় এমন রাক্ষসের মতো কামড়েছিস কেন? সাদি একটু হেসে বলে, কি মা গো তুমি, ছেলে তার বউকে কামড়েছে, তার কৈফিয়ত চাইতে এসেছ? হ্যাঁ তাই, বল দ্রুত। ও, একটু চেক করছিলাম তোমার বৌমা আর সফট কেকের মধ্যে পার্থক্য কী। সাইমা আহমেদ হেসে দিয়ে বললেন, বাজার কোথাকার, ওই যে দুধ আছে গ্লাসে, তার মধ্যে ব্যথার ওষুধ মিক্স করে দিয়েছি, এটা মিথিকে খাইয়ে দিয়ে আয়। ওকে মা, কি ভালো শাশুড়ি গো তুমি। আমি জানি, আমি অনেক ভালো। তারপর দুজনেই হাসতে লাগে। তারপর সাদিকে মিথিকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে দেয়। দুধ খাওয়ার পরে মিথির কেমন বমি বমি আসতে থাকে। শুধু চুমুতেই তোর বমি পাচ্ছে? আমি তো এখনও কিছু করলামই না। মিথি বুঝতে পেরে বলে, উফ সাদি ভাই, আপনি সবসময় লাগাম ছাড়া কথা বলেন। সাদি মিথির পেজ দেখে হাসতে থাকে। মিথি একটু ফ্রেশ হয়ে তারপর সাইমা আহমেদের কাছে যায়। আর মিথিমা, কি করছো পুপি? তেমন কিছু না রে মা, সাদির ছোটোবেলার জামা কাপড়গুলো দেখছিলাম। ও মা, কি দারুণ জামা,
এগুলো ভেবেছি সাদির বাচ্চার জন্য রাখবো, ওরা দেখবে ওদের বাবার জামা। তা বেশ ভেবেছ। সাইমা আহমেদ জামাগুলো শুয়ে দেখছেন। আচ্ছা পুপি, শুনো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বল। ধরো কেউ একজনকে তুমি অনেক ভয় পেতে, তারপর সে অনাকাঙ্ক্ষিতভাবে তোমার কাছে আসতে লাগলো, কিন্তু তুমি চাইলেও তাকে বাধা দিতে পারো না। তবে এটাই কারণে নয় যে তুমি তাকে ভয় পাও, একটা অন্যরকম অনুভূতি। এটা কেন হয় পুপি? সাইমা আহমেদ বুঝতে পারলেন যে মিথি সাদের ব্যাপারে নিজের অনুভূতি কনফার্ম করতে চাইছে। সাইমা আহমেদ মিথির হাতে হাত রেখে বললেন, এই অনাকাঙ্ক্ষিত অনুভূতির নাম হলো ভালোবাসা। মিথি অবাক চোখে তাকিয়ে বলে, ভালোবাসা? ভালোবাসলে কি করা হয়, কি করা উচিত পুপি? ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলা উচিত। মিথি কিছু ভাবতে ভাবতে সাইমা আহমেদের ঘর ত্যাগ করেন। সাইমা আহমেদ হাসতে হাসতে বলেন, পাগলি একটা। মিথি নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে, তার মানে আমি সাদি ভাইকে ভালোবাসি। সাদি ভাইকে কি বলবো যে আমি তাকে ভালোবাসি? সে কি মানবে? আমি তো কোনো দিক দিয়ে তার সমতুল্য নই। তাহলে সারা বিকেল যদি নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছে, একবারও সে বের হয়নি। কিছুক্ষণ ল্যাপটপ বন্ধ করে ভাবলো সাদি গিয়ে একটা সিগারেট খাবে, কারণ সাইমা আহমেদের কঠোর বারণ করে সিগারেট খাওয়া যাবে না। তাই তো সাদি সিগারেটের প্যাকেটটা নিয়ে সাদির দিকে রওনা হলো। কিন্তু সিঁড়িতে পা রাখার আগে সাইমা আহমেদ বাধা হয়ে সামনে দাঁড়ালেন। মুখে একটা ন্যাকা হাসি রেখে বললেন, সাদি, বাবা কই যাচ্ছিস? সাদি কপাল কুঁচকে বলল, ওয়েট মা, তুমি এমন করে কথা বলছো কেন? আমার নাম সাদি। না, সাদি। হ্যাঁ, সে যাই হোক। সাদে যাবি না এ সন্ধ্যাবেলা? তা সিগারেটটা কই খাবো? ছি, মাকে আবার জিজ্ঞেস করছিস সিগারেট কই খাবি? বদ ছেলে কথাকার। ও মা, কামন, মেলোড্রামা বন্ধ করো। তুমি খুব ভালো করে জানো আমি সে ক্লাস 10 থেকে সিগারেট খাই। অভদ্র ছেলে কথাকার। কিছু বলো না মা, তুমি খাবে নাকি একটা? থাপড়ে তো দাঁতের পাটি খুলে দিব বেয়াদব। দাঁতের পাটি খুলে দিলে তোমার বৌমাকে কামড় দিব কেমনে মা? বদমাস ছেলে, সবসময় লাগাম ছাড়া কথা বলিস। ও মা, তুমি তো আমার বান্ধবী। সাইমা আহমেদকে জড়িয়ে ধরে বলছে সাদি। চল এখন আমার সাথে। কোথায় যাব? সিগারেট খেতে? এই চুপ বাদর। সাইমা আহমেদ সাদির হাত ধরে নিজের ঘরে নিয়ে এসে সাদিকে বসে আজগুবি গল্প শুরু করলেন। সাদি এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়ল। আচ্ছা মা, তোমার গুণধর বৌমা কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না তো। কেন, ওকে দিয়ে তুই কী করবি? আবার রাক্ষসের মতো কামড় দিবি? উফ মা, তোমার বৌমাকে শুধু কামড় না, আদরও করি, শুনে দেখো। সাইমা মুখ বেংসি দিয়ে বলে ওঠে, রাক্ষসের মতোই আদর না করাই ভালো। মেয়েটার জীবন ভাজা ভাজা করে দিবি তুই। কি করব বলো তো মা? সাইমা বেগম মাসমকাই ফোন চেক করে বললেন, যা বের হ তুই এখন। যেখানে গিয়ে সিগারেট ফুঁকবি ফুঁক, যা বাঘ এখান থেকে। বলে সাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাদি তো অবাকের সপ্তম পর্যায়ে গিয়ে পৌঁছে গেল যে কি হলো তার সাথে। তারপর বলল, কেসটা কি? ডেকে আনলে আবার বেরও করে দিলে? আজব তো। কি জানি বাপু, এসব মেয়েদের বুঝতে গেলে জীবন কয়লা হয়ে যাবে। যাই, সাদ থেকে সিগারেট খেয়ে তারপর অন্য ম্যাডামকে দেখছি। তিনি তো গায়েব পুরো। বলতে বলতে সাদি সিগারেট ধরিয়ে সাদের পথে হাঁটা দিল। সাদের দরজা খুলে সাদি তো পুরোই হাই লেভেলের টাস্কি খেলো। ছাদটা পুরো পেয়ারি লাইটস দিয়ে ডেকোরেশন করা, নিচে অনেক বেলুন ছড়ানো রয়েছে। সাদি সিগারেট ফেলে পা দিয়ে পিষে এগোতে লাগলো সামনে, কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে সাদি স্তব্ধ পুরো। সাদি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মিথি পরনে রয়েছে হলুদ শাড়ি, হাতে হলুদ কাঁচের ছড়ি, কানে ছোট্ট ঝুমকো, মাথার কোপাতে বেলি ফুলের মালা। কোনো কৃত্রিম সাজ ছাড়াই যেন মিথিকে পরি লাগছে। সাদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মিথি এগিয়ে এলো সাদির দিকে। মিথির এগোনোতে মনে হচ্ছে সাদির এবার হার্ট অ্যাটাক হবে। সাদির চোখের পলকও ফেলতে ভুলে গেছে। মিথি হাতে একটা গোলাপ নিয়ে সাদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। গোলাপটা সাদির দিকে এগিয়ে দিয়ে বলল, জানি না কিভাবে তোমাকে বলবো সাদি ভাই, নিজের অনুভূতি সম্পর্কে নিজেই অচেতন ছিলাম। তোমার কাছে আসার অনুভূতিগুলো আমার মনে নতুন অনুভূতি সৃষ্টি করেছে। সে অনুভূতি যে আজ ভালোবাসা, তা আমি আজ বুঝলাম। তাই আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি সাদি ভাই, খুব ভালোবাসি। তোমার সাথে আমার জীবনের প্রতিটা মুহূর্ত স্মৃতির প্রেমে বন্দি করতে চাই। বলো, তুমি কি হবে আমার স্মৃতির প্রেমের সাথে? সাদিকে যেন কথা বলতে ভুলে গেছে। মিথি হাত ধরে দাঁড় করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, তুই জানিস মিথি পাখি, আমি তোকে তোর থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তোকে প্রকাশ করার সুযোগ হয়নি, বা বলতে পারিস ইচ্ছে করে বলিনি। তোকে আজ 11 বছর ধরে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তারপর মিথিকে সামনে এনে মিথির মুখ ধরে সাদির ঠোঁট আঁকড়ে ধরে।
মিথিও পরম আবেশে সাদির ভালোবাসা গ্রহণ করে। সাদি মিথির ঠোঁট ছেড়ে মিথির কপালে কপাল ঠেকিয়ে বলে, থ্যাঙ্কস মিথি পাখি, আমার অপ্রকাশিত অনুভূতি বুঝে নেওয়ার জন্য। তারপর সাদি মিথিকে কোলে তুলে নিয়ে বলল, চল আজ চন্দ্রবিলাস করবো দুজনে। সাদের কোলে বসে আছে মিথি, আর সাদি দোলনাতে বসে তাকে জড়িয়ে ধরে আছে। নীরব পরিবেশ ভেঙে মিথি সাদিকে জিজ্ঞেস করে, আচ্ছা সাদি ভাই, তুমি বললে যে তুমি আমাকে 11 বছর ধরে ভালোবাসো, সেটা কিভাবে? প্রথম তোকে তোদের বাড়িতে বেড়াতে গিয়ে দেখেছিলাম, তখন তুই তো অনেক ছোট, তখন থেকে তোকে ভালোবাসি। মিথি কিছুটা কপাল কুঁচকে বলে, তাহলে আমার আগের বিয়েটা কেন হতে দিলে? আর ওই বিয়েটার দিনই বা অমন কেন করলে? আর তিশা আপু? সাথে মিথির কপালে চুমু দিয়ে তারপর বলল, তিশার ব্যাপারটা খুলে বলল, শুধু এটা ছাড়া যে ঈশান মিথিকে চাই। সব শুনে মিথি বলল, ভীষণ বাজে লোক তো, ওই বাজে লোকটাকে তুমি ধরবে কবে? সাদি একটু মুচকি হেসে বলে, মিথি পাখি বলে দিয়েছে মানে দ্রুতই ধরতে হবে। একটা কথা বলবো, রাগ করবে না তো? হুম, বল। জানো, তোমাকে ভালোবাসি বলার আগে আমি ভয় পাচ্ছিলাম যে তোমায় বলবো কিনা, বললে তুমি আমায় মানবে কিনা, আর আমি তোমার যোগ্য কিনা তা কোনো দিক থেকেই নয়। সাদেক কপাল কুঁচকে একটু রেগে বলে, তোর কোনো যোগ্যতা বা রূপ দেখে তো আমি তোকে ভালোবাসিনি। সে তো ফুফি বোঝানোর পর বুঝেছি। মানে তোর সন্দেহ ছিল কোনো কারণে? না মানে তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, আমার থেকে ভালো হাজারটা মেয়ে তোমার আশেপাশে থাকে, তাই আর কি। শোন, আমার ওই ভালো হাজারটা মেয়েকে ভালো লাগে না, আমার শুধু তোকে চাই। না বুঝছি আমি, তবে জানি আমি যে শহরের ছেলেরা নাকি একটু ক্যারেক্টারলেস হয়, তার মানে তুই আমায় ক্যারেক্টারলেস ভাবিস? কারণটা কি, তোকে আমি কয়েকবার কিস করেছি এজন্য? বেশ রেগে দাঁড়িয়ে বলে কথাটা। মিথি তাড়াতাড়ি বলে, না না, আসলে তোমার দিশা আপুর সাথে কথা মনে আছে, আমার ছোট মামার মেয়ে। আপুর একটা শহরের ছেলের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপু যেদিন প্রপোজ করছিল ওই দিন নাকি ওই ছেলেটা আপুকে যা তা বলে অপমান করছিল, বলেছিল আপুর কি যোগ্যতা আছে। তখন থেকে আমার একটা বিরূপ ধারণা চলে আসে, তাই ভাবতাম যে তুমি যদি এমন বলো, বাট ফুফি আমাকে বলেছে তুমি এমন না, আর আমিও বুঝেছি। এর মিথি কান ধরে সাদের সামনে গিয়ে বলে, সরি, আর এমন গবেট মার্কা ধারণা রাখবো না, প্রমিস। সাদের মিথির হাত ধরে বলে, কে কেমন আমি জানি না মিথি পাখি, আমি শুধু তোকে ভালোবাসি, আমার সব অভিমানে তুমি, শুধুই তুমি। তারপর মিথিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আসমকা মিথিকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা আমি যে কয়েকদিন তোকে এত আদর করলাম, তুই বুঝতে পারিসনি যে আমি তোকে ভালোবাসি? মিথি মুখটা নামিয়ে বলে, আমি তো তোমার ওই ধারণা নিয়েছিলাম যে তুমি ওই ছেলেটার মতোই, তোকে ডাফার কেন বলি, এবার তুই ভেবে দেখ। মিথির মুখটা ভার করে বলে, তুমি সরাসরি বললেই পারতো ভালোবাসো, তা না করে উনি চুমু কামড় দিয়ে একাকার। তুই যে আমার সম্পর্কে এমন ডাবল মার্কা ভাবনা নিয়ে আসিস তা কে জানতো। বললাম তো সরি, আর এসব ভাববো না। আচ্ছা ঠিক আছে। বলেই মিথিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তোকে এসব ডেকোরেশন করতে মা হেল্প করেছে তাই না? হুম। ফুফি হেল্প না করলে কখনোই সম্ভব হতো না এত কিছু করা। ফুফিরই আইডিয়া, আর আমার ভুলভাল ধারণাও ফুফি ভেঙেছে। তো শাশুড়ি বেশ কুল তাই না? মিথি একটু হেসে বলে, অনেক কুল। তারপর সাদি মিথিকে ছেড়ে দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট চালায়। মিথি নাক ফুলিয়ে ব্রু কুঁচকে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি সিগারেটে একটা টান দিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? এখন তুই আমার, তাই আমার সব হ্যাবিট সম্পর্কে তো জানা দরকার। তুমি এসব সাইপাস খেয়ে খবরদার আমাকে চুমু দিবে না, কি বাজে গন্ধছি। সাদির সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে মিথিকে কাছে টেনে বলল, ওকে, সিগারেট থেকে তোকে চুমু খাওয়াটা বেশি দরকার, তোর নেশা এর থেকেও বেশি। মিথি হেসে ফেলে বলে, তাই বুঝি? সাদি মিথির ঠোঁটের কাছে ঠোঁট নিতে মিথি হাত দিয়ে ঠেকিয়ে দেয় সাদিকে। সাদি কপাল কুঁচকে বলে, কি? বললাম যে সিগারেট খেয়ে নে চুমো। সাদি করুণ করে বলে, মাত্র একটা টান দিয়েছি, সে যাই হোক, একটা না দু টান কি, সিগারেট তো সিগারেটই। মিথি পাখি ছাড়ুন, কেক কাটবো চলুন। সাদি মাথা চুলকে মিথিকে ছেড়ে মিথির পেছন পেছন গেল। কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। তারপর মিথিকে রেলিংয়ের সাথে দাঁড় করিয়ে সাদি মিথির দুপাশের হাত দিয়ে আটকে ধরল। তারপর তাদের ব্যক্তিগত কিছু কথা একে অপরের সাথে বলতে লাগলো। অন্যদিকে সাদি মিথির এই অপূর্ব মুহূর্ত ল্যাপটপের স্ক্রিনে রক্তচক্ষু নিয়ে দেখছে ঈশান। হাতে থাকা সিগারেটের টান দিয়ে দোয়া ছেড়ে বলল, ভুল করলে মিথি যান, সাদিকে ভালোবেসে তোমার বিশাল হার্ট ব্রেক হতে চলেছে যে। বলে আবার স্ক্রিনে তাকাতে দেখল সাদি মিথির চুম্বনরত অবস্থা ভিডিও করছে। ঈশান রেখে ল্যাপটপ আছাড় মারল। ল্যাপটপটা খণ্ড খণ্ড হয়ে ঘরের এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর একে একে ঘরের সব জিনিস ভাঙতে লাগলো ঈশান। একসময় ক্লান্ত হয়ে বসে পড়ল।
কিছুদিন তোমার নতুন প্রেমের সাথে একটু এনজয় করে নেও মিথিজান, ফাইনালি তো তুমি আমার কাছেই থাকবে, বলে ড্রয়িং রুমে থাকা বারের উদ্দেশ্যে চলে গেল। সাদি সোফাতে বসে ল্যাপটপের কিবোর্ডে ব্যস্ত ভঙ্গিতে আঙ্গুল নাড়াচাড়া করছে। তীক্ষ্ণ চোখ দুটো ল্যাপটপের স্ক্রিনে আবদ্ধ। কাজের ফাঁকে দরজা ঠেলে ভিতরে এলো মিথি। মিথিকে চোখ তুলে দেখে সাদি ল্যাপটপটা সোফাতে রেখে উঠে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলল, কিরে যান, মুখটা এমন ভার কেন? মিথি মুখে ভারী ভাবটা রেখে বলল, সাদি ভাই দেখো বাহিরে কি দারুণ ওয়েদার, চলো না ঘুরতে যাই। সাদি হুট করে মিথির কোমর ছেড়ে শক্ত কণ্ঠে বলল, থাপড়ে তো দাঁতের পাটি খুলে দিব, অসভ্য মেয়ে, কোন জন্মের ভাই? মানে আমি তোর আমাকে না, মানে ওই আর কি, আমাকে ভাই ডাকিস, ইন ফিউচার আমাদের বাচ্চাকে তো তুই আমায় মামা ডাক শেখাবি ফাজিল। মিথি ব্রুকুসকে বলে, না না তা কেন, তাহলে ডাপারের মতো ভাই ডাকিস কেন? তোকে কয়েক হাজার বার বারণ করেছি, তাও তোর কানে যায় না? মিথি নাক ফুলিয়ে বলে, আমাকে এখন ঘুরতে না নিয়ে গেলে আমি তোমাকে সাদি ভাই বলে ডাকবো। সাদি ভাই? সাদি বিরক্ত হয়ে বলে, উফ, তুই জানিস এই বৃষ্টির ছিপছিপে ওয়েদার আমার জঘন্য লাগে, ওসব আমি জানি না, ঘুরতে না নিয়ে গেলে ভাইই ডাকবো। ওকে, যা রেডি হয়ে আয়, আমি বাহিরে আছি। মিথি সাদির সম্মতি পেয়ে লাফাতে লাফাতে চলে যায়। সাদিও একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে তার মা টিভি দেখছে। কিরে বেরোচ্ছিস? কি আর করবো বলো, তোমার বৌমা বায়না ধরলে এখনই ঘুরতে নিয়ে যাবে, তাই অগত্যা। তা বেশ, ও তো তেমন বেরই হয় না, যা ওকে নিয়ে একটু ঘুরে আয়। আমি বাহিরে আছি, তোমার বৌমাকে দ্রুত পাঠাও। আচ্ছা তুই যা। সাদি অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 20 মিনিট পর মিথি বের হলো। সাদিকে দেখে এগিয়ে এসে একটা মুচকি হাসি দিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি সাদি ভাই? সাদি চোখ গরম করে দিয়ে বলল, জাহান্নামে। মিথি কান ধরে বলে, সরি, আর হবে না। এ আর হবে না কথাটা লাস্ট 4 মাসে 4000 বার বলেছিস, এবার তোকে আমার স্টাইলে ঠিক করব, বি রেডি। বলে দুজনে গাড়িতে উঠে সাদি গাড়ি স্টার্ট দেয়। হ্যাঁ, 4 মাস কেটে গিয়েছে। অন্যদিকে কানাডার একটি ব্যয়বহুল ফ্ল্যাটের একটি রুমের জানালার সামনে গরম ধোয়া ওঠা কফি হাতে দাঁড়িয়ে আছে ঈশান। ফোনে টুন করে আওয়াজ হতে কপিটা রেখে ফোন চেক করে। ফোনে দেখে সাদিয়ার মিথি একটি পার্কে বসে আছে। সাদির কাঁধে মিথির মাথা রাখা, আর এক হাতে সাদি মিথির কোমর জড়িয়ে রেখেছে। ছবিটা দেখে ঈশান একটা ডেবিল হাসি দিয়ে ফোনটা বিছানাতে ফেলে, আবার কফি হাতে নিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলে, তুই কী ভেবেছিস সাদি, আমার দেশে ফেরার সব রাস্তা বন্ধ করে তুই খুব সুখে থাকবি? 4 মাস ওয়েট করেছিস, আর একটু ওয়েট কর, বড় আমাকে হজম করার জন্য তৈরি হয়ে যা। বলে ঈশান কফিটা শেষ করে বিছানায় ঘুমিয়ে থাকা ইভানের কাছে যায়। জ্বরটা চেক করে দেখে যে জ্বর নেই। তার ছোট্ট ইভান সে তো গভীর ঘুমে ব্যস্ত। তারপর ঈশান ছেলেকে ভালো করে কম্বল দিয়ে ডেকে ওয়াশরুমে চলে যায়। 4 মাস আগে মিথি সাদিকে ভালোবাসার কথা জানানোর পর সাদি বুঝতে পেরেছিল যে ঈশান এবার মিথিকে অ্যাটাক করবে। তাই ইভানকে খুঁজে বার করে জানতে পারে ইভানকে ঈশান বেশ ভালোই রেখেছে। সপ্তাহখানেক পর ইভান একটু অসুস্থ হয়ে যায়। ওই অসুস্থতার ফেক রিপোর্ট দেখে ঈশান ছেলেকে নিয়ে রওনা হয় কানাডাতে। এতে করে সাদি দ্রুত ঈশানের পাসপোর্ট সিল করার ব্যবস্থা করে দেয়, যাতে সব কিছু সাদির কন্ট্রোলে আসার আগে ঈশান ফিরতে না পারে। কানাডা যাওয়া 2 দিনের মধ্যে ব্যাপারটা বুঝে যায়, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর ফিরতে পারেনি। তবে ঈশান চেষ্টা করছে দ্রুত ফেরার। বর্তমানে সাদি মিথি বেশ ঘোরাঘুরির পর বাড়িতে ফিরল। ফ্রেশ হয়ে নিচে নামতে সাইমা আহমেদ তাদের বলেন তার পাশে বসতে। তারপর সাদি মিথি দেখ 4 মাস হয়ে গেছে, এখন আমি চাই খুব দ্রুত তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে। আমার তো কোনো অসুবিধা নেই, আমি অলওয়েজ রাজি আছি বিয়ে করতে। সাইমা আহমেদ ব্রুকুসকে বলে, বেহায়া ছেলে একটা আবার। মিথি একটু মন খারাপ করে বলেন, কিন্তু ফুফি, বাবা মা তো এখনও আমার সাথে কথা বলছে না, তাহলে? ওসব তুই ভাবিস না, আমি ম্যানেজ করে নিব। মিথি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবার সাইমা আহমেদ বলেন, সাদি, আমি চাইছি আগামী 15 তারিখ তোদের বিয়ের কাজটা মেটাতে। নো প্রবলেম মা, তাহলে তো 13 তারিখ মেহেন্দি আর 14 তারিখ গায়ে হলুদ রাখতে হবে। আসুন, 11 তারিখ তোদের এঙ্গেজমেন্ট করাতে চাই, এতে আমাদের পরিচিত সবাই মিথির সাথে পরিচিত হয়ে যাবে। তুই কি বলিস? তুমি যা ঠিক করবে তাই। আচ্ছা, সব আমরা ঠিক করছি, তোর মতামত কি তাও আমাদের জানা মিথিমা। তোমরা যা ঠিক করবে তাই হবে ফুফি। সাইমা আহমেদ মিথির মাথায় হাত রেখে বলেন, সোনা মেয়ে আমার। ও মা, ও সোনা হলে আমি তো হীরা বলো? মোটেই না, তুই বাদর ছেলে একটা। ছেলের খুনসুটি দেখে মিথি হেসে দেয়। তারপর সাইমা আহমেদ বলেন, শোন সাদি, তাহলে তুই মিথিকে নিয়ে শপিংটা সেরে ফেল আর কার্ড অর্ডার করে দে, তারপর দাওয়াত শুরু করব। ওকে মা, আমি তাহলে কাল ওকে নিয়ে বের হব। আচ্ছা ঠিক আছে। 11 তারিখ দুপুর 12টা 34 মিনিট। আহমেদ বাড়িতে লোকজন ভর্তি, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ বা আড্ডাতে সাথে ডেকোরেশন দেখতে ব্যস্ত।
সাইমা আহমেদ মিথিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত। সাদের ফোন আসাতে সাদি উপরে নিজের ঘরে চলে যায়। স্যার, ঈশানের আপডেট তো ট্রেস করা যাচ্ছে না। জানি, এটাই তো ভয় রিদান। বিয়েটা ভালোভাবে হলেই হয়। তুমি সিকিউরিটি টাইট করে দাও। ওকে স্যার, বাট ভয় কিসের স্যার? এটা তো ভালো খবর। না রিদান, ঈশান কিছু করছে না, এটাই ভয়ের। ও বড় কিছুর প্ল্যান করছে। স্যার, আমি ঈশানের আপডেট নেওয়ার চেষ্টা করছি, তবে ঈশান মেবি দেশে আসার ট্রাই করছে। বাট নো ওয়ারিস, ও আসার আগে আমার আর মিথির বিয়ে হয়ে যাবে। কথা শেষ করে সাদি ফোন কাটতে দেখে মিথি কফি নিয়ে এসেছে। তোমার কফি, খেয়ে নাও। আচ্ছা, টেবিলে রাখ। মিথি টেবিলে রেখে যেতে নিলে সাদি মিথির হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলে, শুনবি মিসেস, আপনার ফিলিংস কেমন আপনার বিয়ে নিয়ে? মিথি একটু লজ্জা পেয়ে বলল, আমি জানি না। সাদি হেসে বলে, বিয়েতেই এই হাল, বাসর রাতে কী করবি তাহলে? মিথি সাদিকে ধাক্কা দিয়ে বলে, দূর, সারাক্ষণ লাগাম ছাড়া কথাবার্তা। তাদের কথার মাঝখানে সাইমা আহমেদ প্রবেশ করে বলেন। সাইমা আহমেদ সাদির ঘরে প্রবেশ করেই বললেন, ওই বাদর ছেলে, সারোকে রেডি হতে হবে। সাদি মিথিকে জড়িয়ে ধরে আছে এখনও, আর মিথি তো লজ্জায় সাদিকে ছাড়ানোর জন্য ধাক্কাধাক্কি করতে লাগলো। সাদি মিথিকে জড়িয়ে রেখেই বলল, আরে তুই মাকে দেখে লজ্জা পাচ্ছিস কেন? মা হলো আমাদের বান্ধবী, বুঝলি? সাইমা আহমেদ সাদির পিঠে সর দিয়ে বলে, বাদর ছেলে, দ্রুত সারোকে, ও রেডি হতে হবে। বলে সাইমা আহমেদ হাসতে হাসতেই বেরিয়ে গেলেন। মিথি আবার সাদের বুকে কিল দিতে দিতে বলল, বাজে লোক তুমি, পুপির সামনে কেমন লজ্জায় পেলে দিলে আমাকে। আরে দূর, মায়ের সামনে কিসের লজ্জা? বললাম না যে মা আমার বান্ধবী। তাও ছাড়ো না মাই। আচ্ছা যা, ছেড়ে দিলাম, বিয়েটা হোক, তারপর তোকে দেখছি। মিথি মুখ বেংসি দিয়ে বলে, আমি দেখব, কি দেখাও তুমি। তারপর মিথি চলে যায় সাইমা আহমেদের ঘরের উদ্দেশ্যে। মিথি দরজায় নক করতে সাইমা আহমেদ বললেন, ভিতরে আয় মিথিমা। মিথি ঘরে এসে মাথা নিচু করে বেডে বসল। তা দেখে সাইমা আহমেদ মুচকি হেসে মিথির মাথায় হাত রেখে বললেন, এত লজ্জা পেতে হবে না মা, সাদি তো ঠিকই বলেছে, আমি হলাম তোদের বান্ধবী। তার যে কোনো সমস্যা তুই আমাকে বলবি, এমনকি সাদির বিরুদ্ধেও যদি কোনো নালিশ থাকে তাও বলবি। মিথি একটু সন্তুষ্টির হাসি দিয়ে সলসল চোখে বলল, ঠিক আছে ফুপি। সাইমা আহমেদ ব্রু কুচকে বললেন, ফুপি? কিসের ফুপি? আমি তোর মা এখন, বুঝলি? ঠিক আছে আম্মু। সাইমা আহমেদ এবার মিথির কপালে চুমু দিয়ে বললেন, এবার খেতে হবে তোর, কারণ একটু পর সাজতে বসবি, তখন কিন্তু আর খাওয়া হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। সাইমা আহমেদ হাত ধুয়ে এসে মিথিকে খাবার খাইয়ে দিতে লাগলেন। মিথিও চুপচাপ খেয়ে নিল। তারপর পার্লারের লোক আসলে মিথি নিজের ঘরে চলে যায় সাজতে। সন্ধ্যা 6:30। সাদিদের ড্রয়িং রুমে বহু লোকজনের সমাহার। সবাই নিজেদের মধ্যে কথা বলাতে ব্যস্ত। সাইমা আহমেদ অফ হোয়াইট কালারের শাড়ি পরেছেন, কানে গলায় হাতে রয়েছে হালকা স্বর্ণের গহনা। তিনিও ব্যস্ত কিছু মহিলাদের সাথে কথা বলতে। আর সাদি, সে তো আজ পুরো হিরো। সাদি হালকা পার্পেল আর হোয়াইট মিশেলের শেরওয়ানি পরেছে, হাতে রয়েছে ড্যানিম ব্ল্যাক বেল্টের ঘড়ি। সাদি তার বন্ধুদের সাথে কথা বলছে, আর তার ফাঁকে ফাঁকে বারবার সিঁড়ির দিকে তাকিয়ে মিথির আসার অপেক্ষা করছে। সাদি সহ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে মিথি সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। সাদি মিথিকে দেখে পুরো ঘোরের মধ্যেই যেন চলে গিয়েছে। মিথিকে যেন আজ অপরূপ সুন্দরী লাগছে। মিথিও পার্পেল আর হোয়াইট মিশেলের নেটের গাউন পরেছে। গাউনটাতে ধাপ করা অনেকটা ঘের, কানে হোয়াইট স্টোনের দুল, গলাতে স্টোনের কণ্ঠহার, হাতে রয়েছে স্টোনের ব্রেসলেট, মুখে রয়েছে হালকা মেকআপ আর ঠোঁটে রয়েছে বেবি পিঙ্ক লিপস্টিক। মিথি গাউনটা উঁচু করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সে সিঁড়িতে আসা মাত্রই সাদি এগিয়ে এসে মিথির দিকে হাত বাড়িয়ে দিল। মিথিও মুচকি হাসি দিয়ে সাদির হাত ধরল। সাইমা আহমেদ তাদের দিকে এগিয়ে এসে বললেন, বাহ, কি সুন্দর মানিয়েছে আমার ছেলে মেয়ে দুজনকে। দোয়া করি তোরা খুব সুখী হও। সাদি এক হাতে তার মাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো কুলমা দোয়া করে দিয়েছে, তার মানে আমরা অবশ্যই সুখী হব। তাদের কথার মধ্যে একজন মহিলা এগিয়ে এসে মিথির মুখ আলতো করে ছুঁয়ে বললেন, বাহ সাইমা ভাবি, আপনি যা বলেছেন তার থেকেও অনেক বেশি সুন্দরী আপনার বৌমা। সাইমা আহমেদ একটু হেসে বললেন, ভাবি, আমার বৌমা আসলেই অনেক সুন্দরী। আগন্তুক মহিলা বলছেন, সাদি বাবার পছন্দ আছে। ধন্যবাদ আন্টি। তারপর সাইমা আহমেদকে উদ্দেশ্য করে বলল, মা, আমি মিথিকে নিয়ে একটু আমার বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দেই। সাইমা আহমেদ বলছেন, ঠিক আছে, যা, একটু পরে অনুষ্ঠান শুরু করব। সাদি আর মিথি হেঁটে তার বন্ধুদের উদ্দেশ্যে চলে গেল। সাদি মিথিকে তার বন্ধুদের সামনে নিয়ে বলল, দোস্তগণ, মিট মাই ওয়াইফ। সাদির বন্ধুরা একে একে নিজেদের পরিচয় দিয়ে মিথির সাথে পরিচিত হলো। কথাবার্তার মাঝখানে সাইমা আহমেদ সাদিকে ডেকে মিথিকে নিয়ে স্টেজে আসতে বললেন।
সাদি মিথিকে নিয়ে স্টেজে এসে তাদের জন্য রাখা বসার জায়গাতে দুজনে গিয়ে বসলো। যথাযথ নিয়মে তারা আংটি বদল করলো। সবাই করতালি দিয়ে তাদের নতুন জীবনের প্রথম ধাপে পা রাখার জন্য শুভেচ্ছা জানালো। সবার কথার মাঝেই সাদি মিথির কোমর শক্ত করে ধরে বলল, কনগ্রেচুলেশনস ডিয়ার ওয়াইফ। মিথি মুস্কি হেসে লজ্জাতে মাথা নিচু করে রইল। অনুষ্ঠান শেষ হতে রাত 10টা বেজে যায়। মিথি ফ্রেশ হয়ে কেবল বেডে শুতে যাবে তার আগে সাদি কোথা থেকে যেন ধুম করে এসে মিথিকে কোলে তুলে নিল। তারপর সাদে গিয়ে মিথিকে জড়িয়ে ধরে দোলনায় বসে থাকে। আমরা এখন এখানে কেন এলাম? এলাম তোকে কিছু কথা বলার ছিল তাই। কি কথা? বলবো, সব কিছুই বলবো। আগে আকাশের দিকে দেখ, কি দারুণ চাঁদ উঠেছে। মিথি আকাশের দিকে তাকিয়ে বলে, অনেক সুন্দর। সাদে মিথির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, দেখ মিথি পাখি, এই 15 তারিখ আমাদের বিয়ে। এরপর আমরা একে অপরের সাথে মিলে যাব। কাল থেকে তুই আমি ব্যস্ত হয়ে পড়ব। হয়তো বিয়ের আগের প্রয়োজনীয় কথাগুলো তোকে আমার বলাই হবে না। কি কথা? আমি চাই বিয়ের পরের কোনো কথা আমরা একে অপরের থেকে লুকাবো না। তোর যে কোনো কথা তুই আমার সাথে সবার আগে শেয়ার করবি। মিথি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, তোমার সব কথাতে আমি রাজি। তুমি কথা দাও, তুমি আমাকে কখনোই ছাড়বে না। কখনোই না। তোকে ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়ার হলে অনেক আগেই তো তোকে ছেড়ে দিতাম। তুমি আর কে যেন বলবে? খুব মনোযোগ দিয়ে শুনবি। তোর আগের বিয়েটা ওই লোকটার সাথে। মিথি হঠাৎ করে হাইপার হয়ে বলে, প্লিজ তুমি ওই কথা তুলো না। আমার ভীষণ ভয় করে। আমি জানি আমি বিধবা, উনি আমার জন্যই মারা গিয়েছেন। সাদি মিথিকে শান্ত করতে জড়িয়ে ধরে বলে, বিয়েটা হলে তবে তো তুই বিধবা হবি। মিথি সাদিকে ছেড়ে দিয়ে বলে, মানে? তোর মনে হয়েছে তোদের ধর্মমতে বিয়ে হয়নি, শুধু রেজিস্ট্রি হয়েছিল, পেপারগুলো নকল ছিল। ওই লোকটা না নারী পাচারকারী ছিল। মিথি অবাক হয়ে সাদির দিকে তাকিয়ে রইল। এটা আমি জেনেছি বেশ অনেক দিন আগেই। জেনে খুব খুশি ছিলাম যে তোর আর আমার বিয়েটা তার মানে সব দিক দিয়েই বৈধ। মিথি পুফিয়ে ওঠে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলে, আমি কখনো চাইনি তোকে অবৈধভাবে স্পর্শ করতে। আমাদের বিয়ে বৈধ জানার পরে তোকে আমি টাচ করেছি। এটা ছিল তোর আমাকে প্রপোজ করার দিনের সন্দেহের উত্তর। আমি জানি তোকে আরও আগে জানানো উচিত ছিল। মিথি সাদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি জানো আমি ভাবতাম আমি বিধবা বলে আমার কপালে বেশি সুখ নেই। খুব ভয় হতো তোমার কাছে আসতে। সরি মিথি পাখি, তোকে আগে জানালে তুই এই কষ্টটা পেতিস না। বাট আমি একটু শিওর হইতে চাইছিলাম। আর তারপর বিভিন্ন ঝামেলাতে তোকে আর বিষয়টা আমি জানাতে পারিনি, তাই আজ তোকে জানালাম। আমি খুব ভালোবাসি তোমাকে। আজ থেকে আমি খুব করে বলবো, তুমি আমার স্বামী আর অন্য কেউ না। তা তা আমি কি চুপ করে থাকবো নাকি? আচ্ছা, তুমি যখন সব জানতে, তাহলে ইদ্যত পালন করালে না কেন আমাকে দিয়ে? এ ব্যাপারটা তোকে আমি এখনই বলতে পারছি না মিথি পাখি, বাট পরে তুই জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো যা মনে করো তাই হবে। সাথে তারপর মিথিকে কাছে টেনে নিয়ে আসে। মিথির সুর সরিয়ে গলায় নিজের মুখ গুজে দেয়। আর যেন মিথির মাঝেও কোনো বাধা নেই। সেও তার হাত দিয়ে আঁকড়ে ধরে রাখে সাথীকে। অন্যদিকে হাত পা চোখ বাঁধা অবস্থায় চেয়ারে বসে পড়ে আছে বাড়ির মেয়েদের ইউনিফর্ম পরিহিত একজন লোক ঠোঁট থেকে রক্ত পড়ছে। বোঝাই যাচ্ছে যে কেউ তাকে ঘুষি দিয়েছে। সামনে রিদান আর রুহি বসে লোকটা সেন্স ফেরার অপেক্ষা করছে। তার মধ্যে বেজে ওঠে রিদানের ফোন। রিদান ফোন বের করে দেখে সাদির ফোন। রিদান ফোন রিসিভ করতেই সাদি বলে, সেন্স ফিরেছে ওর? স্যার, চোখ পিটপিট করছে, এখনই ফিরবে মনে হচ্ছে। ওকে, আমি আসছি তাহলে। সাদি মিথিকে দোলনা থেকে কোলে নিয়ে মিথির রুমে গিয়ে শুইয়ে দেয়। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায় ওদের বাগানের স্টোর হাউসের দিকে। গিয়ে দেখে সেখানে রিদান বসে আছে। সাদি আসতে রিদান উঠে দাঁড়িয়ে বলে, সেন্স ফিরেছে স্যার? তাহলে চোখ খুলে দেওয়ার। লোকটির চোখ খুলে দেওয়া মাত্রই হালকা আলোয় সাদিকে দেখে সে আটকে ওঠে। সাদি লোকটির গাল টিপে ধরে, তারপর বলে, তার মানে তুই, যে কিনা আমাদের প্রত্যেক মুহূর্তের ছবি আপডেট ঈশানের কাছে দিচ্ছিস? মেয়েদের বেশ ধরে তুই ভেবেছিলি আমি তোকে ধরতে পারবো না? লোকটি কোনো মতে বলে, স্যার আমাকে মাফ করে দিন। টাকার লোভে আমি করেছি এসব কাজ। তবে আমি একা না, আপনার বাড়ির আরও কয়েকজন মেয়েট এই কাজে যুক্ত। সাদিক কপাল কুঁচকে বলে, কারা কারা? লোকটি বলছে, আমি তাদেরকে চিনি না স্যার। আমরা কেউই জানি না কে কে জড়িত আমরা। সাদি লোকটিকে ছেড়ে দিয়ে বলে, রিধান, ওকে নিয়ে যাও আর খোঁজ লাগাও বাড়ির আর কোন মেয়েট এই কাজে জড়িত। ওকে স্যার। রিদান রুহি লোকটিকে নিয়ে চলে গেল। সাদিও ভিতরে চলে যায়। তারপর নিজের ঘরে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে ফোন বের করে ফোন দেয় ঈশানের বর্তমান নাম্বারে। ফোনটা রিসিভ হতে সাদি বলে, কী রে, ছবি ভিডিওর পিক্সেল ঠিকঠাক আছে তো? ঈশান বলছে, তুই? আমি।
তুই আমার এত খবর নিস, আমারও তো দায়িত্ব আছে তোর খবর নেওয়ার। ঈশান দাঁত কটমট করে বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে এভাবে আটকে রাখতে পারবি? হুম, এমন কিছু ভেবেছি, বাট প্ল্যানটা একটু পরের। ঈশান রেগে ফোন ছুঁড়ে ফেলে দেয়, ফোনটা নিচে পড়ে এদিক ওদিক ছড়িয়ে রইল। সাদি একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করে, অমনি পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, তুমি আবারও সিগারেট খাচ্ছ? সাথী পিছন ফিরে হালকা হেসে বলে, অনেক দিনের অভ্যাস তো, হুট করে শাড়ি কীভাবে বলো? মিথি মুখটা একটু অন্যরকম করে বলে, কি পাও বলো তো এটা খেয়ে, আমি বুঝতে পারি না। সাথে সিগারেটটা ফেলে বলে, আচ্ছা 15 তারিখ থেকে আর খাবো না, তুই কাছে থাকলে তো আর লাগেই না। মানে আমি আর সিগারেট এক নাকি? হুম, তুই যে কোনো নেশার উপরে, তোর নেশার সব কিছু যেন পানসে লাগে। মিথি একটু ভাবুক হয়ে বলে, তাই বুঝি? সাথে মিথিকে কাছে টেনে বলে, হুম তাই। তারপর মিথির এক অবাক করা কাজের সাথে চোখ দুটো যেন রসগোল্লা হয়ে যায়। মিথি সাদের ঠোঁটে নিজের চুমু দিয়েছে। সাদি তো পুরো অবাক, এটা কি তুই মিথি পাখি? মিথি একটু লজ্জামাখা মুখ নিয়ে বলে, হুম, তুমি তো বলেছ আমাদের আগে বিয়ে হয়েছে, তার মানে আমি তোমার বউ, তাই চুমু দিতেই পারি। সাদিও মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হুম, দিতেই পারিস, কিন্তু আমিও বা তোর কাছে ঋণী থাকবো কেন? তোর পাওনা শোধ করে দিবে এক্ষুনি। বলে সাদিও মিথিকে জড়িয়ে ধরে নেয়, দখল করে নেয় তার প্রিয়তমার ওষ্ঠদয়। আজ সাদি মিথির বিয়ে। গত কয়েকদিনের অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই কেটেছে তাদের। সাদির কড়া সিকিউরিটির কারণে তেমন বাধা আর নজরে আসেনি। মিথি সকাল সকাল পার্লারের মেয়েদের তাকে ঘিরে হরেক রকমের কাণ্ড কারখানাতে মহাবিরক্ত। দীর্ঘ 4 ঘন্টার বিরক্ত কাটিয়ে মিথি উঠে দাঁড়ালো, সে সম্পূর্ণ তৈরি। বিয়ে সাজে মিথিকে অপরূপা লাগছে। সাদা নীল বেনারসি, নীল ওড়না মাথায়, মাথার খোঁপায় গোলাপ গাঁথা, গলা হাতে কানে রয়েছে সোনার বিভিন্ন গহনা, মুখে বাড়ি মেকআপের আবরণ। মিথির পুরো আউটফিট সাদির পছন্দের। আজ সাদি মিথিকে নিজের মতো করে সাজতে দেখতে চেয়েছে। অন্যদিকে সাদিও বা কম কিসে, তার পরনে সাদা শেরওয়ানি, মাথায় নীল পাগড়ি, হাতে রূপালি চেন বেল্টের গড়ি। সাদিকে বিয়ের স্টেজে বসিয়ে রাখা হয়েছে। কাজী এসে মিথিকে আনার জন্য বললেন। মিথি সামনের গেট দিয়ে আসতে সাদির চোখ যেন তার দিকে আটকে গেল। মিথি এসে সাদির সামনে বসলো, তাদের মাঝে লাল ওড়না, দুই পাশে দুজন মেয়ে ধরে আছে। অবশেষে কাজী বললেন কবুল বলতে। সাদি তো গড় করে বলে দিল। মিথি কিছুক্ষণ চুপ থেকে সাইমা আহমেদের হাত মাথায় রাখার পর কবুল বলল। তারপর সাদি মিথি ওড়নার ভিতর আয়না দেখে নিজেদের মুখ দেখল। কোনো ঝামেলা ছাড়া বিয়ে হয়ে যাওয়াতে সাদিও বেশ খুশি। কমিউনিটি সেন্টার থেকে তাদের বাসায় আসা হলো। মিথির আহমেদ বাড়িতে প্রবেশও হলো বেশ জাঁকজমকপূর্ণভাবে। সাইমা আহমেদ নিজের রুমে গিয়ে মিথিকে ফ্রেশ হতে বললেন। তারপর মিথিকে হালকা গোলাপি জামদানি আর হালকা সোনার গহনা পরিয়ে দিলেন। মিথিও যেন হাঁপ ছেড়ে বাঁচল। এরপর মিথিকে সাদির বান্ধবীরা ধরে নিয়ে গিয়ে সাদির ঘরে দিয়ে আসলো। মিথি এই ঘরে আগেও এসেছে, তবে এবার আসাতে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। মিথি দেখলো ঘরটা বেশ সুন্দর করে সাজানো, হালকা আলো জ্বলছে, খাটটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারা মিথিকে বসিয়ে রেখে বাহিরে চলে গেল। মিথি চোখ ঘুরিয়ে চারদিক দেখতে থাকলো। দরজার বাহিরে বেশ চেঁচামেচি শোনা যাচ্ছে। মিথি বুঝতে পারছে সাদিকে টাকা দেওয়ার জন্য ধরা হয়েছে। মিথি একটু মিটিমিটি হাসলো, তারপর ঠিক হয়ে পূর্বে জায়গায় বসে রইল। অবশেষে 10,000 টাকা দিয়ে তারপর ঢুকলো সাদি ঘরে। সাদি এসে দরজা লক করার আওয়াজে কেঁপে উঠল মিথি। মিথি বিছানা থেকে নেমে সাদিকে সালাম করতে নিলেই হাত আটকে ধরে সাদি তারপর বলে, দোয়া করি আমার কন্যা জননী হও। আর পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। মিথি যেন লজ্জাতে মাথা নামিয়ে নিল। তারপর সাদি বলল, আমি অজু করে আসছি, তুইও অজু করে আয়, নামাজ পড়ব, জলদি আসবি। মিথি মাথা নাড়িয়ে চলে যায় অজু করতে। অজু করে এসে দুজনে নামাজ আদায় করে নেয়। তারপর মিথি জায়নামাজ গুছিয়ে রেখে ঘুরতে সাদি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মিথি দু হাতে ডায়মন্ডের ছড়ি পরিয়ে বলে, তোর বাসরাতের গিফট তোর পছন্দ হয়েছে? মিথি সাদির দিকে ঘুরে বলে, খুব পছন্দ হয়েছে। ইউকে থাকাকালীন তোর জন্য কিনেছিলাম। ভেবেছিলাম আমাদের দুজনের সবচেয়ে ভালো মুহূর্তে তোকে আমি গিফট করব। আর আমার মতে আজকে থেকে ভালো সময় আমাদের জীবনে আর নেই। তাই আমি খুবই খুশি। খুবই সুন্দর চুড়িগুলো। এবার সাদি মিথিকে কাছে নিয়ে নেশা জড়ানো কণ্ঠে বলে, আজ আমি তোকে চাই মিথি পাখি, একটু না পুরোটা চাই। আমি তোকে আমার মতো করে ভালোবাসতে চাই। তুই কি রাজি? মিথি লজ্জাতে সাদির বুকে নিজের মুখ লুকিয়ে নেয়। সাদি মিথির সম্মতি বুঝতে পেরে মিথিকে কোলে তুলে নেয়। তারপর মিথিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের বহর মিথির উপর ছেড়ে দেয়। তারপর তারা একে অপরের ভালোবাসার অনুভূতিগুলো অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ে। সকালের মিষ্টি আলো পর্দা ভেদ করে মিথির মুখে পড়তে চোখ মুখ কুঁচকে নেয় সে।
পিট পিট করে চোখ খুলে দেখে সে সাদির বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আর সাদি দু হাতে তাকে জড়িয়ে নিয়ে মিথি মাথা তুলে সাদির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তারপর একটু উঁচু হয়ে সাদির মুখে চুমু দিতেই সাদির চোখ খুলে ব্রু নাচিয়ে বলে, কি করছিস শুনি? মিথি লজ্জা পেয়ে বলে, কিছু না। তারপর উঠতে নিলে সাদি বিছানার সাথে চেপে ধরে বলে, কিছু না বললেই হলো? হলো, ছাড়ো আমাকে। মোটেই না, আমার পাওনা দিয়ে তারপর যাবি। মিথি ব্রু কুচকে বলে, কিসের পাওনা? কেন? এই যে তোকে এত আদর করলাম, তার কিছু তো রিটার্ন করবেই। আমি কি বলেছি নাকি তোমাকে যে আমাকে আদর করো? মানাও তো করিসনি, এখন কথা কম বলে আমার পাওনাটা দিয়ে আমাকে। মিথি খানিকক্ষণ জোড়াজুড়ি করে যখন দেখলো উপায় আর নেই, তখনই বাধ্য হয়ে সাদিকে চুমু দিল। তারপর সাদি থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে আয়নায় নিজেকে দেখে তো মিথি অবাক। সেদিনের মতো পুরো গলাতে কামড়ের দাগ, ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে, আর কিছুটা ফুলেও আছে। মিথি ফ্রেশ হয়ে বেরিয়ে লাল একটা জামদানি পরলো। সাদি ফ্রেশ হয়ে এসে দেখে মিথি মন খারাপ করে আয়নার সামনে বসে আছে। সাদি গড়ে পড়তে পড়তে বলল, কিরে কি হলো, মন খারাপ কেন? মিথি মুখ ফুলিয়ে বলল, এখন আমি কিভাবে বাইরে যাব? সাদি কপাল কুঁচকে বলল, কেন, কি সমস্যা? মিথি গলা দেখিয়ে বলল, দেখো তুমি কামড়ে কি হাল করেছ, এ দাগ কেউ দেখলে তো হাসবে আমাকে নিয়ে। সাদি মিথিকে জড়িয়ে ধরে বলল, আমার ভালোবাসা এমনই, তোকে আমি সবসময় এভাবেই ভালোবাসবো। আর কেউ কিছু বললে আমায় বলিস, আমি মানা করে দিব যাতে আমার মিথি পাখির উপর কেউ না হাসে। তারপর মিথির ঠোঁটের উপর চুমু দিয়ে বলে, তাড়াতাড়ি নিচে আয়। সাদি ঘর থেকে বেরিয়ে যায়। মিথি গহনা পরে চুলা শাড়ির আঁচল দিয়ে দাগগুলো ডেকে তারপর নিচে যায়। ব্রেকফাস্ট করতে বসলে মিথির কাঁধের দাগগুলো সাইমা আহমেদ চোখ এড়ায় না। তিনি মনে মনে সাদিকে হাজারটা গালি দিয়ে বলেন, রাক্ষস পয়দা করছিলাম একটা, কামড়াকামড়ি করে মেয়েটারে তেজপাতা বানিয়ে ফেলল, অসভ্য ছেলে। মুখে হাসি বা ফুটিয়ে খাওয়া শেষ করলো সবাই। আজ বৌভাত, তাই সাদি বেরিয়ে গেল কিছু অ্যারেঞ্জমেন্টের কাজ দেখতে। আর সাইমা আহমেদ মিথিকে নিজের ঘরে নিয়ে বিছানাতে বসিয়ে ফার্স্ট এড বক্স এনে বললেন, দেখি আঁচলটা সরাও তো। মিথি কিছুটা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। আরে লজ্জা পাসটা, আমি দেখছি তোর গলা কাদের অবস্থা। সাদিটা না চরম বেয়াদব হয়েছে, এমন কামড়াকামড়ি কেমনে শিখল রে কে জানে। মিথিকে মাথা নিচু করে থাকতে দেখে বলল, আমি তো তোর মাই, তাহলে দ্রুত সরা আঁচলটা, আমি মলম লাগিয়ে দিচ্ছি। মিথি আস্তে করে আঁচল সরিয়ে দিল। তারপর সাইমা আহমেদ মলম লাগিয়ে মিথিকে বললেন রেস্ট নিতে। সন্ধ্যা 7টা। সাদি মিথি কমিউনিটি সেন্টারের স্টেজে দাঁড়িয়ে আছে। সামনে থাকা ফটোগ্রাফার তাদের ছবি তুলতে ব্যস্ত। মিথি আজ ব্ল্যাক লেহেঙ্গা আর স্টোনের গহনা পড়েছে, আর সাদি ব্ল্যাক স্যুট। সবার শুভকামনা গ্রহণ করেছে তারা। রাত 11টায় অনুষ্ঠান শেষে মিথি সাইমা আহমেদের সাথে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই চোখে ঘুম নেমে আসে। রাত 12টা নাগাদ সাদি ফিরে দেখে বিছানাতে তার প্রিয়সী ঘুমন্ত অবস্থায়। সাদি ফ্রেশ হয়ে এসে কিছুটা ঝোঁকে মিথিকে দেখতে থাকে। কারো ক্রমাগত গরম নিঃশ্বাসে মিথির ঘুম ভেঙে যায়। মিথি চোখ মেলে, তাকিয়ে বলে, তুমি কখন এলে? সাদি কোনো উত্তর না দিয়ে আরও একটু ঝুঁকে মিথির গলাতে নিজের মুখ গুজে দেয়। ধীরে ধীরে শোয়ার গভীরতা বাড়তে থাকে। দুজনের ভারী নিঃশ্বাসের কাঁপুনিতে আরও ঘোর লেগে যায়। একে অপরকে আঁকড়ে ধরে অনুভূতি প্রকাশের মাধ্যমে কেটে যায় তাদের আরও একটি রাত। অন্যদিকে ঈশান আজ প্রচুর ড্রিঙ্কস করেছে, ড্রাগসও নিয়েছে, কিন্তু টিভির স্ক্রিনে থাকা ছবির কারণে তার কোনো নেশাই যেন ধরছে না। টিভির স্ক্রিনে সাদি মিথির বাসর ঘরের কিছু মুহূর্ত বেশি রয়েছে। আমাকে এভাবে আটকে দিয়ে তুই ভেবেছিস মিথি তোর হয়ে গিয়েছে? মিথি 10টা বিয়ে হলেও মিথিকে আমার হতেই হবে। মিথি ইজ অনলি মাইন। গেট রেডি সাদি, আই এম কামিং। সাদি বিরক্তিকর মনোভাব নিয়ে অফিসে তার কেবিনে বসে ফাইল চেক করছে। তার বিরক্তিকর মনোভাবের প্রধান কারণ হলো বিগত 15 দিনে মিথির আচরণ। লাস্টে 3 মাস তো সব স্বাভাবিক ছিল, তবে হঠাৎ মিথির আচরণের পরিবর্তন সাদির কাছে বেশ অবাক লাগছে। এটা নিয়ে সাদি বেশ টেনশনে আছে। সাদি দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে মিথিকে ডাকতে থাকে। 5-7 বার ডাকার পর মিথি এলো। কখন থেকে ডাকছি, কই ছিলি? মিথি বেশ বিরক্ত নিয়ে বলে, বাড়িতেই ছিলাম। আরে তো ডাকাডাকির কি আছে? ডাকাডাকির কি আছে মানে? বাড়িতে এলাম মাত্র, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? যা বলার বলো দ্রুত। সাথে চোখ বন্ধ করে নিজের রাগ কিছুটা কন্ট্রোল করে মিথিকে নিজের কাছে টেনে নেয়। মিথি মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ করে বলে, আমার ভালো লাগছে না, ছাড়ো আমায়। সাদি এবার রেগে ছেড়ে দিয়ে বলল, ভালো লাগছে না মানে কি? কি হয়েছে কি তোর? কয়েকদিন ধরে দেখছি তোর এই আচরণ, সমস্যা কি? মিথি চিল্লিয়ে বলে, সমস্যা হলো তুমি, ভালো লাগে না সব সময় আমার এসব।
সাদি মিথির হাত চেপে ধরে বলে, ভালো লাগে না কেন শুনি? মিথি আবারও চিল্লে বলে, বলবো না। চেঁচাবি না, মা অসুস্থ। তো চিল্লানি শুনে মা যদি উঠে আসো তোর খবর আছে। খবর আর কি করবে? মারবে? মারো। তুমি তো ওই কাজটাই ভালো পারো, মেয়েদের গায়ে হাত তুলতে। দেখ মিথি, সেদিন মারতে তোকে বাধ্য হয়েছিলাম, আমি আগেই বলেছি। তার কারণও আছে। ফালতু কথা বলতে এসো না তো। থাপড়ে তো দাঁত ফেলে দিব। মুখে মুখে তর্ক করলে। মিথি দরজা শব্দ করে বন্ধ করে চলে যায়। সাথী দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় তার মায়ের ঘরে। সাইমা আহমেদের ঘরে এসে দেখে তিনি শুয়ে আছেন। মা, শরীর কেমন আছে এখন? এই তো আছে। মিথি কোথায়? কাল থেকে দেখছি না। জানি না। মেয়েটার কি হয়েছে বলতো? এমন আচরণ কেন করছে হঠাৎ করে? আমি বুঝতে পারছি না মা। ওর তো বয়সটা কম, কোনো ঝামেলাতে জড়ালো কি না ভার্সিটিতে। সাদে মেডিসিন চেক করতে করতে বলল, 30 বছর বয়স মা, একেবারেও কম না। সে তো আর দুধের বাচ্চা না যে তাকে কেউ টেনে ঝামেলাতে জড়াবে। আরও আগে বিয়ে হলে বাচ্চা থাকতো এখন। তাও তুই কিন্তু আগের বছর ওকে কিছু বলিস না, বুঝিয়ে বলিস। ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখব, তুমি রেস্ট নাও এখন। সাইমা আহমেদ শুয়ে চোখ বুঝলেন। সাথে ঘরে এসে দেখলো মিথি রেডি হচ্ছে। এখন এই দুটোর সময় কই যাচ্ছিস তুই? মিথি আয়নাতে চোখ রেখে বলল, ভার্সিটি যাচ্ছি, ক্লাস আছে। এই সময়? হুম। আজ যেতে হবে না। মিথি কপাল কুঁচকে বলল, কেন? ভাবছি তুই আমি মা একটু বেরোবেও। অনেকদিন সবাই বাইরে ঘুরতে যায় না, এতে মায়েরও কিছুটা ভালো লাগবে। ওসব ঘুরতে আমার যেতে ইচ্ছে করছে না, তোমরা যাও। সাদির তো একই মেজাজ খারাপ ছিল, তার উপর মিথির কথাতে আরও একদা রাগ হলো। তারপর দাঁতে দাঁত চেপে বলে, ইচ্ছে করতে হবে আর যেতেও হবে। মিথি চিল্লিয়ে ওঠে, যাব না মানে যাব না। কথা বুঝো না তুমি? সাদি তেড়ে এসে মিথির গাল চেপে ধরে বলে, চুপ, বেয়াদপের মতো চিল্লাবি না। গত কয়েকদিন ধরে তোর বেয়াদপি দেখছি। আমার সাথে তো করছিস, আর মায়ের সাথেও সমানে বেয়াদপি করছিস। মিথি মোচড়ামুচড়ি করে বলে, ছাড়ো আমাকে। সাদি ছেড়ে দিয়ে বলে, বাইরে যেন বেরোতে না দেখি। যদি বেরিয়েছিস তাহলে তোর খবর আছে আজকে। বলে সাদি ঘর থেকে বেরিয়ে গেল। মিথি দপ করে বিছানাতে বসে আগে ফুলতে লাগলো। তার মধ্যে মিথির ফোনটা বেজে ওঠে। মিথি ফোন রিসিভ করতে একটা বাচ্চা বলল, মামনি তুমি এখনও এলে না? কখন আসবে? ইভান ইজ ওয়েটিং। মিথি কিছুটা শিথিল কণ্ঠে বলে, সরি বাবু, আমি কাল আসবো, প্রমিস। ইভান কিছুটা মুখ ফুলিয়ে ফোনটা তার বাবা দিকে এগিয়ে দেয়। ঈশান ফোনটা রিসিভ করে বলে, মিথি বলো। আসলে নীল, আমি চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। ঈশানকে মিথি নীল নামে চিনে। ইটস ওকে, আমি ইভানকে বুঝিয়ে বলবো। তুমি ঝামেলা করে বেরিও না। আচ্ছা রাখছি। ফোন কেটে ঈশান একটা ডেবিল হাসি দেয়। তারপর রেগে থাকে ইভানের কাছে গিয়ে বলে, পাপা কি রাগ করেছে? ইভান চলচল চোখে বলে, মামনি আসছে না। মামনি খুব জলদি তোমার কাছে পার্মানেন্টলি চলে আসবে। ইভান কি বুঝলো কে জানে, হাত নেড়ে খুশি হয়ে খেলতে চলে গেল। টুটু কুল সাদি, বেশ লাগছে তোর অশান্ত মন দেখতে, বলেই হেসে দেয়। তারপর একজন লোক এসে বলে, কেমন আছেন স্যার? বেশ ভালো। আপনি 1 মাস হলো এসেছেন, অথচ দেখা করার সুযোগ হয়নি। তোমাকে ডেকে পাঠাতাম স্পেশাল থ্যাঙ্কস দেওয়ার জন্য। কেন স্যার? তুমি যে সাদি মিথির প্রত্যেক মুহূর্তের ছবি সহ আপডেট দিচ্ছ, তাই। সে তো আমার দায়িত্ব স্যার। ঈশান লোকটির দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলে, এই নাও, ভালো করে কাজ করো, আরও পাবে। লোকটি টাকা নিয়ে খুশিতে গদগদ হয়ে চলে যায়। সাদি ছাদে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে। তার যেন মনে কোনো শান্তি নেই। কেন এমন করছিস মিথি? তোর ভার্সিটি রিলেটেড কোনো ঝামেলা না, এটা আমি শিওর। তাহলে? এরই মাঝে সাইমা আহমেদ সাদির কাঁধে হাত রাখেন। সাদি তাকে দেখে সিগারেট ফেলে বলে, তুমি উঠে আসলে কেন মা? আমায় ডাকলেই পারতে। আমি এখন কিছুটা ভালো, তাই উঠে এলাম। শুয়ে থাকতে আমার ভালো লাগছে না। তোমার ডাক্তারের কাছে রুটিন চেক আপ আছে সন্ধ্যাতে, আমি নিয়ে যাব। থাক, আজ আর গিয়ে কাজ নেই। তুই বরং মিথিকে একটু টাইম দে, কাজের চাপতে বাড়িতেই থাকিস না। চেক আপটা দরকার মা, তোমার অলরেডি একবার স্ট্রোক হয়েছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আর মিথির সাথে আজ রাতে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি রেডি হচ্ছি, তুই আয়। আসছি। সাদি সাইমা আহমেদকে নিয়ে বেরিয়ে গেল। মিথি যেন এই অপেক্ষাতেই ছিল। মিথিও বেরিয়ে গেল উদ্দেশ্য ঈশান ওরফে নীলের বাড়ি। মিথি নিজেও জানে না কোন বিপদের কাছে সে নিজের ইচ্ছেতেই ধরা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মিথি পৌঁছালো তার গন্তব্যে। বেল বাজাতে ইভানকে কোলে নিয়ে দরজা খুলে দিল ঈশান। মিথি দ্রুত ইভানকে কোলে তুলে নিয়ে ভিতরে এসে বলল, আপনি আজ হসপিটাল যাননি? আসলে ইভান জেদ করছিল তো, তাই আর যাওয়া হয়নি। ও আচ্ছা, তুমি এলে কিভাবে, তাও এই সময়? সাদি আমার শাশুড়িকে নিয়ে বেরিয়েছে, এ পাকে এলাম। ও আচ্ছা। মিথি ইভানের সাথে খেলতে লাগলো।
অন্যদিকে ঘণ্টাখানেকের মধ্যে সাদিয়া সাইমা আহমেদ বাড়িতে চলে আসেন। সাদি মিথিকে খুঁজতে লাগলে মেয়েটা জানায় সে বেশ আগেই এখান থেকে বেরিয়েছে। সাদি ফোন দেয় দেখে ফোন বাড়িতে ফেলে গেছে। তারপর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে। মেয়েদের থেকে শুনে সাইমা আহমেদও নিচে সোফাতে বসে থাকেন। ঘড়ির কাঁটা তখন 9টা। সাদি মিথির সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে, বাট নেই। তারপর রিদানকে খুঁজতে বলে নিজেই বাড়িতে অপেক্ষা করতে থাকে। রাগে সাদির চোখ লাল হয়ে আসে। সাইমা আহমেদ বেশ বুঝতে পারছে মিথি যদি ইচ্ছাকৃত দেরি করে তবে আজ বাড়িতে ছোটোখাটো জ্বর বেয়ে যাবে। ঘড়ির কাঁটা 10টায় পৌঁছালে মিথি বাড়িতে ফিরে। ইভান ছাড়ছিল না বলে দেরি হয়ে গেল। ভেবেছিল চুপিসারে ঘরে চলে যাবে, তবে ড্রয়িং রুমে ঢুকে মাথা নিচু করে সোফাতে বসে থাকা সাদিকে দেখতে পায়। সাদি উঠে এগিয়ে এসে বলে, বেরোতে নিষেধ করেছিলাম, তাও কোথায় গিয়েছিলি? মিথি আমতা আমতা করে বলে, বান্ধবীর বাড়িতে। কোন বান্ধবী? মিথি বলছে নিশি। এবার শেষই ওঠে, মিথ্যে বলিস না, আমি সবার বাড়িতেই খোঁজ নিয়েছি। সাদি মিথির হাত শক্ত করে ধরে রুমে নিয়ে যেতে গেলে সাইমা আহমেদ বলে, সাদি বাবা আজ বকিস না ওকে, আমি কথা বলবো ওর সাথে। মা তুমি এসবের মধ্যে এসো না, আমি বুঝে নিব, রুমে যাও। তারপর মিথিকে টানতে টানতে ঘরে নিয়ে দরজা লক করে দেয়। সাইমা আহমেদ জানে এখন কোনো কাজ হবে না, তাই নিজের ঘরে বসে চোখে জল ফেলতে লাগে। অন্যদিকে ঈশান বলছে, ওহো সাদি, এখন তো খুব রাগ দেখাচ্ছিস। আমার জান আমার কাছে আসার অনেকটা ধাপ পার করে ফেলেছে। তারপর নিজের বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অভিমানী তুমি। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ।